ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের গল্প শুনলে মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে, তাই না? একদম। আজ আমরা তেমনই একজনের কথা বলবো। চতুর্দশ শতাব্দীর মালি সম্রাট মানসা মুসা। প্রায়শই বলা হয় তিনি নাকি ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। হ্যাঁ, এই কথাটা খুব প্রচলিত। আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে যা তার জীবন, তার শাসনকাল, ওই কিংবদন্তি তুল্য সম্পদ আর তার প্রভাব নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করে। ঠিক। তো আজ আমরা এই তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখব। কে ছিলেন এই সম্রাট আর কেন এত শতাব্দী পরেও তিনি প্রাসঙ্গিক? আচ্ছা। আচ্ছা, শুরুতেই ভাবুন তো, একজন মানুষ এতটা ধনী যে তার দান খয়রাতের কারণে একটা অঞ্চলের অর্থনীতিতে রীতিমতো ধস নেমেছিল। হ্যাঁ, এটা সত্যিই একটা চমকপ্রদ ঘটনা। আর এই গল্পটা শুরু হয় তার জন্ম তো আনুমানিক 1280 সালের দিকে। আর তিনি মালির সিংহাসনে বসেন 1312 সালে। মালি সাম্রাজ্য কিন্তু তার আগে থেকেই বেশ শক্তিশালী ছিল। হ্যাঁ, পশ্চিম আফ্রিকায় তো বটেই, বিশেষ করে প্রাকৃতিক সম্পদের দিক থেকে। সোনা, তাই না? ঠিক তাই। সোনা তো ছিলই, কিন্তু মানসা মুসার সময়ে এই সাম্রাজ্যটা যেন একটা অন্য মাত্রায় চলে যায়। অন্য মাত্রা বলতে শুধু সম্পদ বাড়ল? না, শুধু সম্পদ নয়। এখানেই বিষয়টা ইন্টারেস্টিং। দেখুন, উত্তরাধিকার সূত্রে সম্পদ তিনি পেয়েছিলেন ঠিকই, কিন্তু মানসা মুসা সেটাকে বহুগুণে বাড়িয়েছিলেন। আর শুধু তাই নয়, তিনি একটা বেশ গোছানো প্রশাসনিক আর অর্থনৈতিক কাঠামো তৈরি করেছিলেন। আচ্ছা, একটা ভিত্তি তৈরি করেছিলেন। একদম। একটা শক্ত ভিত্তি। আর এই ভিত্তিটা জরুরি ছিল তার পরের বড় কাজগুলোর জন্য, ওই বিখ্যাত মক্কা যাত্রা বা হজের মতো কর্মকাণ্ডের জন্য। তিনি শুধু সোনা জমানি সেটাকে রাজ্যের উন্নতিতে লাগিয়েছেন। হ্যাঁ, ওই হজ যাত্রা 1324 সালের ঘটনা, তাই তো? হ্যাঁ, 1324। সেটা তো প্রায় গল্পের মতো শোনায়। প্রায় 60,000 মানুষের একটা বিশাল বাহিনী, বিশাল! যার মধ্যে নাকি 12,000 ছিল দাস আর শত শত উট বোঝাই সোনা। হ্যাঁ, শোনা যায় প্রতিটা উটে নাকি প্রায় 300 পাউন্ড সোনা ছিল। ভাবা যায়? অবিশ্বাস্য। আর যাত্রাপথে, বিশেষ করে কায়রোতে? হ্যাঁ, কায়রোতে। সেখানে তিনি এত পরিমাণে সোনা দান করেছিলেন যে ওখানকার সোনার বাজার একদম ধসে গিয়েছিল। মুদ্রাস্ফীতি, অতিরিক্ত উদারতার কারণে। ঠিক তাই। আর সেই প্রভাবটা নাকি কাটিয়ে উঠতে প্রায় 1 দশকের বেশি সময় লেগেছিল। এটা যেমন তার ঐশ্বর্য দেখায়, তেমনি তখনকার অর্থনীতিতে এর কী প্রভাব পড়তে পারে সেটারও একটা বাস্তব উদাহরণ তৈরি করেছিল। তার এই হজযাত্রার প্রভাব শুধু ধর্মীয় বা অর্থনৈতিক ছিল না, তাই তো? আরও ব্যাপক ছিল। অবশ্যই ব্যাপক। যদি আমরা একটু বড় পরিসরে দেখি, এই হজযাত্রাটা ছিল এক অসাধারণ কূটনৈতিক চাল এবং একই সাথে জনসংযোগ। আচ্ছা, কিভাবে? এর মাধ্যমে মালি সাম্রাজ্যের